বলেই মেয়েটা কথা না বাড়িয়ে এগিয়ে গেল সম্মুখে। থামাতে পারলেন না মেয়েকে জহির সাহেব। জুহি এগিয়ে গিয়ে নিজেদের গাড়িতে চেপে বসতেই ড্রাইভার গাড়ি ছুটিয়ে চলল হাসপাতালের উদ্দেশ্যে। কাল ভাইয়ের জানাজা থাকায় চেষ্টা করেও পারেনি হাসপাতালে মেয়ে দুটোকে দেখতে যেতে। না জানি কেমন আছে দুজন, উৎকণ্ঠিত হয়ে আছে মন। তাই তো আজ দ্রুত ছুটে যাচ্ছে খবর নিতে। কে জানে তাকে দেখে মানুষগুলো কেমন বিহেভ করবে। যদিও এতে তার কোনো দোষ নেই। জুহি জানালা গলিয়ে বাহিরে নজর দিল। মনে পড়ল পরশুদিন রাতের কথা। তখন গভীর রাত, ইলেকশনের দিন থাকায় ঘুমাতে খানিকটা দেরি হয়েছিল। তখন সবেমাত্র চোখের পাতা লেগে এসেছিল। ঠিক তখনই রুদ্ধের ফোন গিয়েছিল তার কাছে। এত রাতে রুদ্ধের ফোন পেয়ে যতটা না অবাক হয়েছিল, তার চেয়ে বেশি অবাক হয়েছিল যখন রুদ্ধের কাতর কণ্ঠে কথাগুলো শুনেছিল। প্রিয় মানুষটার দুঃখ বুঝে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তার জানটাই বোধহয় বেরিয়ে যাবে। ভাই বাবাকে না জানিয়ে দেশে আসলেও তার বাবা ঠিকই জেনেছিল। তার বাবার হেতু সে জেনেছিল। তাই তো বুঝতে দেরি হয়নি তার ভাই কোনো দুর্ঘটনা ঘটিয়েছে। ভাইয়ের অন্যায় থামাতে এক মুহূর্ত না ভেবে রুদ্ধকে সাহায্য করেছিল। অনেক চেষ্টার পর ভাইয়ের লোকেশন জানতে পেরে রুদ্ধকে তা জানাতে পিছুপা হয়নি সে। তবে ভাবেনি ভাইটা পৃথিবী থেকেই বিদায় নেবে। হোক খারাপ, তবুও তো ছিল নিজের ভাই। ভাবনার মাঝেই হাসপাতালে এসে উপস্থিত হলো। গাড়ি স্থির হতেই নেমে হাসপাতালের ভেতরে এগিয়ে গেল। বুকটা কেমন দুরু দুরু কাঁপছে, অস্থিরতা অনুভব হচ্ছে। গন্তব্যে পৌঁছতেই সবার আগে নজরে পড়ল নাসিমকে। দেখেও কেউ কারোর সাথে কথা বলল না। এরপর আরেকটু আগাতেই দেখা পেল নূর বেগমের। ভদ্রমহিলা মেয়েটাকে দেখতে নিজের নজর সরিয়ে নিলেন। জানেন মেয়েটার দোষ নেই, তবুও মেয়ে আর বৌমার যে ছেলে ক্ষতি করলো, সেই ছেলের বাড়ির লোককে স্বাভাবিকভাবে নেওয়াটা যেন খানিকটা অস্বাভাবিক। নূর বেগমকে চোখ ঘুরিয়ে নিতে দেখে জুহির চোখ ভরে উঠতে চাইল। দাঁত দিয়ে অধর চেপে ধরল আরো জোরে। ভাইয়ের অন্যায়ের শাস্তি বোধ হয় এবার তাকেই পোহাতে হবে। সবার ঘৃণিত নজরের কবলে পড়ে অদ্রিজার জ্ঞান ফেরার খবরে ইতিমধ্যে সকলে হাসপাতালে উপস্থিত। তবে সবাই এখন কেবিনের বাহিরে উপস্থিত। সবাই দেখলো জুহির আগমন। এমন অবস্থায় মেয়েটার সাথে কেমন আচরণ করবে কেউ বোধহয় বুঝলেন না। জুহি এসব আর পাত্তা দিতে চাইল না। সবার নিকটে এগিয়ে এসে রাশেদুল সাহেবকে দেখতে পেয়ে শুধালো, মেঘ কেমন আছে আঙ্কেল? সবার মতো রাশেদুল সাহেব মেয়েটাকে ইগনোর করতে পারলেন না। মেয়েটাকে তিনি কিছুটা হলেও চেনেন, এটা তো ওনাদের ভাগ্য। তাই খুন হওয়া সত্ত্বেও মানবতা দেখিয়ে মেয়েটা তাদের খবর নিতে এসেছে। তিনি নরম কণ্ঠে প্রতি উত্তর দিলেন, ভালো আছেন এখন? আর রুদ্রের ওয়াইফ কেমন আছে? জবাবের পিঠে তৎক্ষণাৎ পুনরায় প্রশ্ন জুড়ে দিল জুহি। রাশেদুল সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে স্বস্তি নিয়ে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। আরও মায়েরও জ্ঞান ফিরেছে, যদিও পুরোপুরি সুস্থ নয়। ভেতরে গিয়ে দেখে আসো না হয়। রুদ্র ওখানেই আছে। সবাই এখানে, শুধু রুদ্ধ একাই কেবিনে বইয়ের নিকট আছে শুনে জুহি আর যাওয়ার ইচ্ছে পোষণ করলো না। এই সময় ছেলেটাকে বিরক্ত করা ঠিক হবে না বলে মনে হলো তার। এতটুকু সেও জানে যে তার বাবার রুদ্ধর নামে কেস ফাইল করেছে। খুব দ্রুতই বোধ হয় পুলিশ আসবে আর নিয়ে যাবে ছেলেটাকে। এতটুকু সময় না হয় বইয়ের সাথেই কাটাক একান্তই। ভেবে হতাশ শ্বাস ফেলে আলতো হেসে রাশিদুল সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, আমি অপেক্ষা করছি আঙ্কেল। রুদ্র বের হলে তখন না হয় গিয়ে দেখে আসবো। মেয়েটার জ্ঞান ফিরেছে বোধহয় ঘন্টা তিনেকের অধিক সময় হতে চলল। এর মাঝে সবাই এসে দেখে গেল, সময় কাটিয়ে গেল, কিন্তু রুদ্ধ এক মুহূর্তের জন্য বের হলো না। মনে হচ্ছে চার দেওয়ালের এই কেবিনটাই তার একমাত্র আশ্রয় আপাতত। অসুস্থ মেয়েটাকে নিজ হাতে ফলের রস খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। নার্সদের ঘেঁষতেও দেয়নি বইয়ের নিকটে। অদ্রিজা শুধু চুপচাপ সব দেখে যাচ্ছে। থেকে থেকে চোখ দুটো ভরে উঠছে, হাহাকার করছে বুকের ভিতর, কিন্তু শব্দ করে কান্না করছে না। পুরুষটির মুখখানা দেখলেই কান্না করতেও মায়া হচ্ছে। কি হাল করেছে নিজেদের! এত কেন ভালোবাসে তাকে, জবাব তো নেই। কিন্তু কোন দুঃখটা সে আগে পালন করবে তাই বোঝে না। সন্তান হারানোর দুঃখ বিলাস করবে, যে সন্তানকে নিয়ে স্বল্প সময় বুনেছিল হাজারো স্বপ্ন, নাকি স্বামীকে নিয়ে অস্থির হবে, যে মানুষটা তার চিন্তায় মরণাপন্ন হয়ে পড়েছে। রুদ্ধ সব বোঝে, কিন্তু বলার মতো কিছুই খুঁজে পায় না। সান্ত্বনা দিতে ব্যর্থ হয়, কেবল পাশে থেকে নির্গত অশ্রু মুছে দেয়। চুপচাপ বসে থাকে মেয়েটার নিকট। সময় কতখানি পেরিয়েছে। ডক্টর বোধ হয় আবার চলে আসবে মেয়েটাকে চেক আপ করতে।
চিন্তামুক্ত রাখার জন্য হয়তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিবে, আর তাকেও মেয়েটাকে ছেড়ে যাওয়ার সময় উপনীত হবে। কথাটা ভাবতেই কি বীভৎস এক কষ্টেরা দলা পাকিয়ে ভিড় জমালো তার বুকের মাঝে। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, এই মেয়েটাকে একা করে দিয়ে যাওয়ার মতো সাহস আমার হচ্ছে না। কিন্তু এটা বলার মতো সাহসও নেই। উপরওয়ালা হয়তো তাদের অদৃষ্টে বিচ্ছেদই লিখে রেখেছেন। মেয়েটার হাত আঁকড়ে ধরে তখনও বসে পাশে। সময় হয়ে এসেছে বুঝে আলতো হাসার চেষ্টা করলো, চোখে চোখ রাখার সাহসটুকু যেন হলো না। তবুও মেয়েটাকে বোঝাতে সহজ কণ্ঠে বলার চেষ্টা করলো। কিছু কথা বলার আছে পাখি। মেয়েটার চোখ তো শুরু থেকেই স্বামীর মুখপানে নিবিষ্ট। জিজ্ঞেস করলো না লোকটা কি বলতে চায়, কিন্তু দৃষ্টি যেন বুঝিয়ে দিল লোকটার কথা শোনার জন্য সে উদগ্রীব হয়ে আছে। রুদ্ধ নিচ থেকে শান্ত কণ্ঠে বলে উঠল, এখন বোধহয় ডাক্তার আসবে, তোমাকে ঘুমের ইঞ্জেকশন দিবে আর তুমি ঘুমিয়ে পড়বে। এই কথার মানে বুঝলো না অদ্রিজা। উৎসুক নজরে তাকিয়ে রইল স্বামী আর কি বলে তা শোনার জন্য। রুদ্ধ যেন বুকটা এবার আরো কেঁপে উঠল। দোনামোনা করে বলে উঠল, ঘুম থেকে যখন জাগবে তখন হয়তো আমি থাকবো না, তখন কোনো প্যানিক করবে না, কেমন? আমাকে খুঁজবে না, বুঝছো কি বলেছে? বুঝলো না অদ্রিজা লোকটা এমন কথা বলছে কেন। কেন খুঁজবে না তাকে? উচাটন শুরু হলো। ভয়ে ভয়ে শুধালো। কোথায় যাবেন আপনি? বইয়ের আতঙ্কটুকু রুদ্ধ চোখে স্পষ্ট ধরা দিল। কি বলে রেখে যাবে মেয়েটাকে? যখন সত্যিটা জানতে পারবে তখন কি মেয়েটা সইতে পারবে? তাকে ছাড়া বাঁচতে পারবে? এ কোন সংকটে ফেললো তাকে উপরওয়ালা? হাসিটুকু প্রসারিত করার বৃথা চেষ্টা করলো, সক্ষম হলো না। পুনরায় ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করলো, আমার কিছু কাজ আছে, তার জন্য যেতে হবে। দ্রুত শেষ করার চেষ্টা করব। ততদিন আমাকে ছাড়া একা থাকবে, কেমন? একদম কান্নাকাটি করবে না আমার জন্য, ভয় পাবে না। আমি যে কয়দিন না থাকবো বড়ভাবে দায়িত্ব পালন করে আমার বোনটাকে ভরসা দিও, কেমন পাখি? আর কোনো প্রশ্ন আমাকে করো না প্লিজ। লোকটা তাকে অনুরোধ করছে। স্বরে কেন এত অসহায়ত্ব মিশে? নয়ন যুগলে স্পষ্ট ভয় আর কষ্ট কেন? কেন তার হাতে এভাবে বোনের দায়িত্ব দিচ্ছে? লোকটা কি তার থেকে কিছু লুকাচ্ছে? প্রশ্ন করারও সুযোগ পেল না মেয়েটা। তার আগেই ডাক্তার এসে হাজির হলেন। রুদ্ধ এতে স্বস্তি পেল, কিন্তু শান্তি পেল না। ডাক্তার চেক আপ শেষ করে মেয়েটাকে ঘুমের ঔষধ দিয়ে চলে গেলেন। রুদ্ধ তখনও একইভাবে বসে বউয়ের পাশে। মন ভরে দেখলো মুখখানা। মেয়েটা আস্তে আস্তে গভীর ঘুমে তলিয়ে গেল। রুদ্ধ ঝুঁকে বউয়ের কপালে ওষ্ঠ চেপে রাখলো কতক্ষণ। কানের কাছে মুখটা নামিয়ে ফিস ফিস করে আওড়ালো, ভালো থেকো পাখি, পারলে ক্ষমা করো। যদি আর ফেরার সুযোগ না পাই তাহলে একা বাঁচতে শেখো। কখনো কেঁদে ভাসিও না, সইতে পারবো না। সুস্থ থেকো, আসছি। গলা ধরে এলো ছেলেটার। মনে হলো এই শেষ কথা তাদের, এটাই শেষ দেখা। আর সময় হলো না। ছেলেটা উঠে নিজেকে শক্ত করে বেরিয়ে এলো কেবিন থেকে। শেষ একবার দেখলো না মেয়েটার মুখখানা। বাহির হতেই বাড়ির সকলকে, পাশাপাশি জুহির দেখাও পেল। খানিকটা অবাক হলো মেয়েটাকে দেখে। জুহি ও রুদ্ধকে দেখে এগিয়ে এলো। অপরাধ বোধ জন্মারও, তবুও চট জলদি শুধালো মেয়েটা। রুদ্ধ শান্ত দৃষ্টিতে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে জবাব দিল জুহির উদ্দেশ্যে, আপাতত ভালো আছে, ঘুমাচ্ছে। এরপর থাকবে কিনা জানি না। কথাটুকু শেষ করে চলে যেতে নিয়েও কি মনে করে থেমে দাঁড়ালো। ছোট্ট করে কৃতজ্ঞতার স্বরূপ আওড়ালো, ধন্যবাদ মিস জুহি। ব্যাস। ছোট্ট এক বাক্য বলেই মেয়েটার সামনে থেকে সরে গিয়ে নিজের বাবার সম্মুখে স্থির হলো রুদ্ধ। স্বভাব সুলভ শান্ত কণ্ঠে শুধালো, যে কাজটুকু বলেছিলাম তা শেষ করেছে আব্বু? ছেলের প্রশ্নে রাশেদুল কাদের হাতে বাঁধা ঘড়িটাতে সময় দেখে নিয়ে জবাব দিলেন, আর একটু অপেক্ষা করো, সব হয়ে গেছে। রুদ্ধ বাক্যবিহীন অপেক্ষা করলো। উপস্থিত কেউ হয়তো বুঝলো না রুদ্ধ কোন কাজের কথা বলছে। দুটো মেয়েরই জ্ঞান ফেরার কারণে সবাই কিছুটা স্বস্তিতে ছিল, তবে তাও বেশিক্ষণ স্থায়ী হলো না। মানুষের ভিড় ঠেলে হাসপাতালের করিডরে পুলিশের আগমন ঘটল। এটা তো হওয়ারই ছিল, কিন্তু সবাই যেন সাময়িকভাবে তা ভুলতে বসেছিল। পুলিশ দেখতেই মায়ের মন বিচলিত হলো। ভয়ে কেঁপে উঠলেন অন্তরাত্মা। উপস্থিত সকলেই সচকিত হলেন। সবার মনে পুনরায় উচাটন শুরু হলো। কেবল রুদ্ধের কোনো ভাবাবেগ নেই।
বাবাকে কিছু ইশারা করতেই তিনি পুলিশদের সাথে কথা বলে পুলিশদের সাময়িকভাবে আটকালেন। কিছু সময় অপেক্ষা করতেই একটা লোক এলেন সেখানে। কারোর চিনতে কষ্ট হলো না, এটা তাদের পারিবারিক উকিল। এখানে ওনার কি কাজ বুঝলেন না কেউ। উৎসুক চোখে তাকিয়ে রইলেন সকলে। উকিল সাহেব দুটো ফাইল তুলে দিলেন রুদ্ধের হাতে। রুদ্ধ ফাইল হাতে নিয়ে খুলে দেখলো, তারপর দুপা এগিয়ে গিয়ে দাঁড়ালো নিজের ফুপির সামনে। একটা ফাইল দেখিয়ে উচ্চারণ করলো, আমি আমার কথা রেখেছি ফুপি। আমার ভাগের অর্ধেক সম্পত্তি আমি নাসিমের নামে লিখে দিয়েছি। আশা করি এতে ওদের সংসারে দুঃখ নামবে না। আর রেগে থেকো না ওদের ওপর, মেনে নিও। আমার অবর্তমানে ওকে ছোট করে দেখো না। আর ওই মেয়েটাকে কখনো কটু কথা শুনিও না, অন্তত আমার কথাই ভেবো। রুহানি বেগম থমকে উঠলেন। উনি এতটাও খারাপ নন যে এই সময় এমন কিছু চাইবে। কেঁদে উঠলেন তিনি ছেলের কথায়। কি অপেক্ষা করছে ছেলেটার জন্য তা কে জানে। সবাই ভীষণ আশ্চর্য রুদ্ধর কাছে, কেবল রাশেদুল সাহেব ব্যতীত। নাসিম ভাইয়ের সিদ্ধান্ত দেখে রাগে কষ্টে বিষণ্ণ স্বরে বলে উঠল, তোমাকে বলেছি আমি যে আমার সম্পত্তি চাই। এসব কেন করছো ভাই? প্লিজ এমন করো না। সম্পত্তির ভাগ দিয়ে আমাকে পর করে দিতে চাইছো? ছোট ভাইয়ের কথায় রুদ্ধ ফুপির সামনে থেকে সরে নাসিমের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে আওড়ালো, পর করছে না, শুধু তোর অধিকার বুঝিয়ে দিয়ে যাচ্ছে, যাতে আমি না থাকলে কেউ তোকে কথা শোনানোর সাহস না করে। মেঘমহলে তোর অধিকার আছে, ভালো লাগলে থাকিস আব্বু আর মায়ের সাথে। ইচ্ছে হলো নিজেদের অফিসে কাজ শুরু করিস, নাহলে একটা চাকরি খুঁজে নিস। আজ তোকে জোর করবো না, যেটা ভালো লাগবে সেটাই করিস, তবে আমার বোনটাকে ভালো রাখিস। যে ভাইয়ের সাথে ছোট থেকে বড় হয়েছে, সর্বদা পাশে পেয়েছে, আজ তার থেকেই দূরে যেতে হবে। এই ভাই বিনা দোষে জেল খাটবে। নাসিম হঠাৎ করেই জড়িয়ে ধরল ভাইকে। অস্থির হয়ে বলে উঠল, তোমাকে আমি কোথাও যেতে দেব না ভাই। তোমার বদলে আমি জেলে যাব, তবুও তোমার কিছু হতে দেব না। আমি পুলিশকে বলবো এই খুন আমি করেছি। রুদ্ধ ছোট ভাইকে এক পাশ থেকে জড়িয়ে ধরল, আলতো হেসে শুধালো, নিজের হাতে নিজের বোনের সংসার ভাঙতে বলছিস আমাকে? প্রশ্ন শুনে নাসিমকে আরো অশান্ত হতে দেখা গেল। ভাইকে ছেড়ে করুণ চোখে তাকাতে রুদ্ধ সেভাবেই আওড়ালো, ভাবির খেয়াল রাখিস, আর নিজেরও। নাসিমকে কথাটুকু বলে রোনাকের পানে তাকিয়ে নির্দেশ দিল, নাসিমের যেন কোনো অসম্মান না হয় ও বাড়িতে। মা, মেঘ, প্রিয়তা সহ বাড়ির সবাইকে দেখে রাখার দায়িত্ব তোর। ঠিকমতো পালন করবে কিন্তু। রোনাক জবাব দিতে সক্ষম হলো না। চোখ দুটো ছলছল করে উঠল। ভাই ছিল তাদের কাছে বটগাছের ছায়ার ন্যায়, আর সেই গাছটাই কেউ উপড়ে দিতে চাইছে। কি করে মেনে নিবে এটা তারা? রুদ্র ছলছল নয়নে দাঁড়িয়ে থাকা প্রিয়তার পানে তাকিয়ে বলে উঠল অনুনয় করে, তোমার ভরসা রেখে গেলাম আমার পাখিকে, আগের মতো আগলে রেখেও কিন্তু। যখন খুব পাগলামি করবে তখন তুমি সামনে নিও। রুদ্ধর বলা শব্দগুলো কর্ণগোচর হতেই প্রিয়তা আর নিজেকে আটকে রাখতে পারল না। মুখ ঘুরিয়ে কেঁদে উঠল ঝরঝর করে। মেয়েটা জেগে যখন খুঁজবে তখন সে কিভাবে সামলাবে? পারবে না সে। বিড়বিড় করে উঠল মেয়েটা, আমি পারবো না ভাইয়া, আপনাকে আসতে হবে ওকে সামলানোর জন্য। আমি পারবো না। রুদ্ধ শুনেও কিছু বলল না। যত সময় গড়াচ্ছে তার নিজেরই শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হচ্ছে। তবুও মায়ের নিকট এগিয়ে গেল। মাকে জড়িয়ে ধরতেই নূর বেগম কেঁদে উঠলেন। রুদ্ধ কেবল পিঠে হাত বুলিয়ে মাকে সান্ত্বনা দিল। নিজেকে শক্ত করে আওড়ালো, তুমি তো মা, নিজেকে শক্ত রেখো। আমার দুই পাখিকে তুমি সমস্ত খারাপ থেকে আগলে রেখো। ভালো থেকো, আসছি। বলেই মায়ের চুলের ওপর একটা চুমো খেয়ে ছেড়ে দিল মাকে। ছেলে ছেড়ে দিতেই নূর বেগম মুখে আঁচল চেপে দিয়ে কান্নার দমনের চেষ্টা করলেন। রুদ্ধ শেষবারের মতো নিজের থমকিত হয়ে দাঁড়িয়ে থাকা অসুস্থ শ্বশুরের সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে অপরাধী স্বরে বলে উঠল, ক্ষমা করবেন আব্বু। অনেক স্বপ্ন দেখিয়ে আপনার থেকে নিয়ে এসেছিলাম তাকে, কিন্তু আমার ব্যর্থতা কিছু করতে পারলাম না। মেয়েটাকে আরও দুঃখের সাগরে রেখে গেলাম, পারলে ক্ষমা করবেন। আরাফ সাহেব এই শরীরে এত কিছু আর সহ্য করতে সক্ষম হলেন না। থপ করে বসে পড়লেন সেখানে। তমাল উদ্গ্রীব হয়ে দৌড়ে এসে বাবাকে আগলে নিয়ে সাবধানে বসিয়ে দিল। রুদ্ধ তমালের উদ্দেশ্যে বলে উঠল, বড় ভাইয়ের দায়িত্ব আর একজন যোগ্য সন্তানের দায়িত্ব ভালোভাবে পালন করো। আশা করছি নিরাশ করবে না। মেয়েটার তোমাকে প্রয়োজন পড়বে।
কথা শেষ হতে না হতেই পুলিশ এগিয়ে এলেন। রুদ্ধ আরেকটু সময় নিয়ে পুলিশের উদ্দেশ্যে আওড়ালেন, আর 2 মিনিট প্লিজ। বলেই কারোর পানে না তাকিয়ে ব্যস্ত পায়ে প্রবেশ করলো বোনের কেবিনে। মেয়েটা চোখ বুজেই শুয়েছিল। ভাইয়ের আগমনের শব্দ পেয়ে চোখ মেলে তাকিয়ে ভাইকে দেখতে পেয়েই আলতো হেসে উঠল। বোনের হাসি দেখে রুদ্ধও হাসলো। বোনের নিকট এগিয়ে ঝুঁকে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো করে চুমু খেয়ে আওড়ালো, ভাইয়ের যাওয়ার সময় হয়ে গেছে বার্ড। যা বলেছিলাম মনে আছে তো? আমার বার্ড যেন একদম তার সাহস না হারায়, আর ভাবির জন্য খেয়াল রাখে। দ্রুত সুস্থ হসনা আসছে। নিজের মতো বলেই বোনকে ছেড়ে পুনরায় ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বোনের কেবিন থেকে। তার যে আর কিছু বলার বা প্রশ্নের জবাব দেওয়ার সাহস নেই। রায়া কেবল অবাক হয়ে দেখলো, প্রশ্ন করারও সুযোগ পেল না। কোথায় যাবে তার ভাই? এমন করে কেন বলল? বুকটা ছটফট করে উঠল, কিন্তু কাউকে দেখতে পেল না যে কিনা তাকে তার প্রশ্নের জবাব দিতে পারবে। রুদ্ধ কেবিন থেকে বের হতেই পুলিশ আর অপেক্ষা করলেন না। এগিয়ে গিয়ে রুদ্ধর হাতে হাতকড়া পরিয়ে দিলেন। রুদ্ধ চোখ ঘুরিয়ে সবাইকে একবার দেখে নিয়ে অর্ধাঙ্গিনীর কেবিনের পানে তাকালো। দেখতে আর পেল না মেয়েটাকে শেষ দেখা। তার আগেই পুলিশ তাকে নিয়ে হাঁটতে শুরু করলো। রুদ্ধকে নিয়ে যাওয়ার সাথে সাথে বাড়ির প্রত্যেকের যেন জানটাই বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। নূর বেগম দৌড়ে গেলেন ছেলের পিছু পিছু, সাথে এগিয়ে গেলেন বাড়ির পুরুষগুলো। হাসপাতালে যেন হঠাৎ করে নিস্তব্ধতা এসে ঘিরে ধরল। কারোর ক্ষমতা হলো না রুদ্ধকে নিয়ে যাওয়ার থেকে আটকাতে। সেখানে উপস্থিত জুহি এসব চাক্ষুষ করে নিজের কান্না আটকাতে সক্ষম হলো না। বাবার প্রতি তীব্র রাগ আর অভিমান সৃষ্টি হলো। কিভাবে পারলো ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিতে? তার ক্ষমতা থাকলে এসব এখনই বন্ধ করতো সে, কিন্তু দুর্ভাগ্য তারও কিছু করার নেই। সেও এখানে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। রুদ্ধর পিছু পিছু দৌড়ে বেরিয়ে গেল। আর বাকি প্রত্যেককে সেখানে নীরব কান্নায় থমকে রইল, যেন তাদের ওপর দিয়ে এক নীরব ঝড় বয়ে গিয়ে সব লণ্ডভণ্ড করে রেখে গেল। রুদ্ধকে গাড়িতে তুলে পুলিশ স্টেশনের দিকে ছুটে চলল পুলিশগুলো। সেখানে কোনো প্রেস মিডিয়ার লোক নেই, কিন্তু গাড়ি পুলিশ স্টেশনে এসে থামতেই দেখা গেল কতগুলো মিডিয়ার লোকের সমাগম। রুদ্ধকে গাড়ি থেকে নামতেই সকলে এসে ঘিরে ধরল। এক এমপি খাদ্যমন্ত্রীর ছেলেকে খুন করেছে, এটা কোনো সাধারণ বিষয় নয়। দেশ জুড়ে এর হালচাল শুরু হয়ে গিয়েছে। মিডিয়ার লোকগুলো একে একে রুদ্ধর দিকে নানান প্রশ্ন ছুড়ে দিল, তবে রুদ্ধর তরফ থেকে কোনো জবাব ভেসে এলো না। রুদ্ধ ভিড় ঠেলেই সামান্য এগিয়ে যেতেই হঠাৎ জহির সাহেবের দেখা পেল। একে অপরকে দেখে দুজনেই স্থির হলেন। রুদ্ধ পুনরায় পা ফেলতে যাবে, হঠাৎই জহির সাহেবের কথায় থেমে যেতে বাধ্য হলো। আমার ছেলেটাকে একটা সুযোগ দিলেই পারতে। আমি ওকে বুঝিয়ে দেশ থেকে দূরে পাঠিয়ে দিতাম। মেরে দেওয়াটা কি খুব প্রয়োজন ছিল? রুদ্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল, ভুলটা বোধহয় আমারই ছিল স্যার। শুরুতে যদি ছেলেকে এর জন্য শাস্তি দিতেন, আইনের হাতে তুলে দিতেন, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। এর জন্য আপনি দায়ী। রুদ্ধের যুক্তিযুক্ত কথা আজ জহির সাহেবের পছন্দ হলো না। মানেন ছেলেকে সামলে রাখতে পারেননি, কিন্তু বাবা হয়ে কিভাবে শাস্তি দিত? আর ছেলেটাকে মেরে দিয়েও এর মাঝে কোনো অপরাধ বোধ নেই। খানিকটা রেগে গেলেন তিনি, হিসিয়ে আওড়ালেন, বাবা হয়ে আমি কি করে নিজের সন্তানকে আইনের হাতে তুলে দিতাম? আর তুমি কিনা বলছো আমি আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী? বাবা হয়ে এটা সম্ভব? সেটাই, আমি পারিনি বাবা হয়ে নিজ সন্তানের খুনিকে ছেড়ে দিতে, তাই মেরে দিয়েছি। এবার আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, আমার কোনো অভিযোগ নেই। রুদ্ধ আর দাঁড়ালো না, এগিয়ে ভেতরে চলে গেল পুলিশের সাথে। জাহির সাহেব নিজ জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কি বলে গেলেন রুদ্ধ? ছেলেটা বাবা হচ্ছিল, আর তার ছেলেটা ওই বাচ্চাটাকে পর্যন্ত শেষ করে দিয়েছে। তাহলে কি এটাই ছিল তার ছেলেটাকে খুন করার কারণ? মাঝে কেটেছে গোটা কয়েকদিন। রায়া অদ্রিজা দুজনেই এখন খানিকটা সুস্থ, তাই তো ডাক্তার আজ তাদের রিলিজ দিয়েছে হাসপাতাল নামক স্থান থেকে। সবাই মুক্তি পেতে চলেছে। মেয়ে দুটোকে সামলাতে গিয়ে যেন বাড়ির অন্য মানুষগুলো অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতাল এমনই এক জায়গা, তাই রিলিজের কথা শুনে সবাই যেন একদিক থেকে নিশ্চিত, আবার অন্য দিক থেকে উৎকণ্ঠিত। রায়া বেডের সাথে হেলান দিয়ে বসে আছে চুপচাপ। কেউ নেই কেবিনে। যারা হাসপাতালে আছে সবাই বোধহয় যাওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত। তবে হঠাৎ করেই কেবিনে তমালকে প্রবেশ করতে দেখা গেল।
ছেলেটা এর মাঝে হাতে গোনা কয়েকবার এসেছে, এসে খুব একটা কথাও বলে না, শুধু শুধায় কেমন আছো এখন? কোথায় খারাপ লাগছে? আর বিনিময়ে বেশিরভাগ সময় মেয়েটাকে চুপ থাকতে দেখা যায়, নয়তো মাত্র একটাই প্রশ্ন করে ছেলেটার উদ্দেশ্যে, যা করতেই ছেলেটার প্রত্যাগমন ঘটে এই কেবিন থেকে। আর ছেলেটা এসে সরাসরি কিছু বলল না, কি একটা খুঁজতে শুরু করলো। তা দেখে রায়ার ভ্রু কুঁচকে এলো, তবে বেশি না ভেবে নিজেই থেকেই শুধিয়ে উঠল। আচ্ছা, আমার ভাইয়া কোথায় গেছে? আর রিলিজ হবে তাও কেন আসে না? প্রত্যেক দিনকার ন্যায় একই প্রশ্ন, কি জবাব দেবে সে? তার বুকটা ভার হয় যখন নিজের বোনটাও একই প্রশ্ন তাকে সারাক্ষণ করে। এই মেয়েটার নিকট আসলেও তাই। কথাটা কিভাবে যে লুকিয়ে রাখছে মেয়ে দুটোর থেকে, তা বোধ হয় তারাই জানে। মনে হয় সবাই মিলে একটা যুদ্ধে নেমেছে মেয়েটার মন ঘোরাতে। তেচরা স্বরে জবাব দিল তমাল। আমি তোমার ভাইয়ের খোঁজ রাখার ঠেকা পড়েছে। বাড়ি চলে এমনিতেই জানতে পারবে। সারাক্ষণ শুধু প্রশ্ন আর প্রশ্ন। অসুস্থ শরীরে চুপ থাকতে পারো না? তেচরা স্বরে জবাব দিতে দেখেই রাগ হলো রায়ার। সে কখন এত কথা বলল? একটা মাত্র প্রশ্নই তো করে সে। তবুও এই ছেলের বিরক্তির শেষ নেই যেন। তবুও ঝগড়া করার জন্য জোরে কথা বলল না মেয়েটা, না হলে দেখা যাবে এই ছেলে তাকে আরো ধমকাবে। কথায় কথায় আজকাল এই ছেলেটা তাকে শুধু ধমকি দেয়, তাই তো সে চুপ করে থাকে। এমনিতেই ছেলেটার ওপর তার অনেক অভিমান, তাই নির্লিপ্ত থাকে। আজও কেবল মুখ বাঁকিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো। বেয়াদব লোক। তমাল আমলে নিল না, বেরিয়ে গেল কেবিন থেকে প্রয়োজনীয় জিনিসটা পেতেই। প্রবেশ করলো বোনের কেবিনে। মেয়েটা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় স্বামীর একবার ফিরে আসার প্রতীক্ষা করে সেদিক পানে তাকিয়ে থাকে। তমাল হতাশ শ্বাস ফেলে এগিয়ে জিনিস গোছাতে শুরু করলো। অদ্রিজা বোধহয় ভাইয়ের আগমন টের পেল, না চেয়েও শুকনো গলায় শুধালো। বলো না ভাইয়া, লোকটা কোথায় গিয়েছে? আজও কেন এলো না? আর কি আসবে না আমার কাছে? তমালের হাত দুটো থেমে গেল। আর কত লুকাবে, কিভাবে বলবে? সত্যি তোর স্বামী আর ফিরবে কিনা জানা নেই। সে গেছে তোকে ভালোবাসার প্রতিদান দিতে। মেয়েটার নীরব কষ্ট দেখলে বুকটা ফেটে যায়। সবাই ভেবেছিল মেয়েটার সন্তান হারানোর কষ্টে মূর্ছা যাবে, কিন্তু সারাক্ষণ মুখে শুধু একই বুলি, লোকটা কোথায় আছে? কিন্তু কারোর সাধ্য হয় না মেয়েটাকে জবাব দেওয়ার। মেয়েটা আজকাল তেমন কথা বলে না, শুধু থেকে থেকে ফুপিয়ে কাঁদে। তমাল বোনকেও জবাব দিতে ব্যর্থ হলো, তবে শান্ত কণ্ঠে আওড়ালো। বলেছি তো, ভাইয়া কাজে গেছে, শেষ হলেই চলে আসবে। এবার এদিকে আয়। বলে নিজেই বোনকে টেনে এনে বসিয়ে দিল বেডে। অদ্রিজা কাঠের পুতুলের ন্যায় তাই করলো, আর একটা প্রশ্নও করলো না। কিন্তু তার বুক জুড়ে যে দহন চলে তা কি কেউ জানে? বুঝতে পারে লোকটার অভাবে সে কিভাবে দিনে দিনে ক্ষয় হচ্ছে। পাষাণ লোকটাও আর আসে না। সে কি জানে না এই ভীতু মেয়েটা তাকে ছাড়া এক মুহূর্ত চলে না? সেখানে সে অসুস্থ থাকা সত্ত্বেও লোকটা একবারও খোঁজ নেয় না, তার সাথে কথা বলে না। এত পাষাণ কবে থেকে হলো? সময় কিছুটা ফুরিয়ে আসতেই তমাল সব গোছানো শেষ করে বোনকে নিয়ে উঠে দাঁড়ালো। নূর বেগমও ছুটে এলেন বৌমাকে নিয়ে যেতে। তমাল, রোনাক, নাসিম সহ নূর বেগম দুই মেয়েকে নিয়ে এসে গাড়িতে চড়ে বসলেন। প্রায় এক সপ্তাহ পর আজ ওনারা বাড়ি ফিরছেন। কোথাও একটা অন্যরকম শান্তি, কিন্তু সেই শান্তিটুকু হারিয়ে যায় দুঃখে। অতলে যখনই মনে পড়ে রুদ্ধ এখন বন্দি পুলিশের হাতে। মেঘমহলের সম্মুখে গাড়ি থামতেই ভাইয়েরা মিলে বোনেদের নামিয়ে দিল। বাড়ির বাকি মানুষগুলো তাদের অপেক্ষায় সদর দরজার সম্মুখেই দাঁড়িয়েছিল। এতদিন বাদে বোন আর ভাবিকে দেখে মায়ান হিয়ান দৌড়ে এসে জড়িয়ে ধরল দুজনকে। বাচ্চা দুটো ফুপিয়ে উঠল একই সাথে। অদ্রিজা আগলে নিল দেবরদের। নিচু হয়ে দেখার চেষ্টা করলো মায়ানের কপালের কাটা দাগ ঠিক হয়েছে কিনা, কতটুকু জখম হয়েছিল ছেলেটার। বাড়ির মানুষ ব্যতীত পাড়া প্রতিবেশীরাও ছুটে এসেছে। অনেকে, বাঙালির স্বভাব, যেখানে একটুখানি গন্ধ পাবে সেখানেই ছুটে যাবে মাছির ন্যায়। রুদ্ধকে খানিকটা ভয়ে সবাই পেত, কিন্তু সুযোগ পেলে চামচিকাতেও হাতিকে লাথি মারে। কাদের বাড়ি সকলের হলো সেই অবস্থা। মানুষগুলোর অবাঞ্ছিত দৃষ্টি এসে বর্তালো বাচ্চা মেয়েটার ওপর। মেয়েটার অসুস্থতার চেয়েও বেশি সবাই যেন তার হারিয়ে যাওয়া নিয়ে বেশি উৎসুক। এর মাঝে সকলে যেন গুঞ্জন করে উঠল, একটা উঠতি বয়সী মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল। কিছু না করে নিশ্চয়ই ছেড়ে দেয়নি। গুঞ্জনটুকু যেন সকলের কানেই গেল বেশ ভালো করে। প্রবেশ করলো। মন খারাপে সে হানা দিল সকলের মাঝে।
মানুষ এমন কেন যে তিল থেকে তাল বানাতে পারলেই এরা এত সুখ পায়? নাসিম, রোনাক, তমাল তিন পুরুষই গুঞ্জন শুনে প্রচণ্ড ক্ষেপে গেল। তাদের রাগ আরও বৃদ্ধি পেল যখন কারো মুখ থেকে নিঃসৃত হলো এক বিশ্রী বাক্য। এই জন্য বাড়ির বউ ভালো মেয়ে দেখেই করতে হয়, অপবিত্র মেয়েকে বিয়ে করলে এমনই হয়। এই জন্য বাড়ির মেয়েটাকেও বিপদে পড়তে হলো। না জানি কি কি ঘটেছে, মেয়েটার গায়েও কলঙ্ক লাগলো। কি জানি মেয়েটার সাথে কি হবে। অসুস্থ শরীরটা যেন ভেঙে আসতে চাইল। এমন অযাচিত বাক্য শুনে তার ধর্ষিতা হওয়াটা কি তার পাপ ছিল? মানুষ কেন সর্বদা ভুক্তভোগীকেই দোষারোপ করে? প্রিয়তা অবস্থা বুঝতে পেরে দৌড়ে এসে বান্ধবীকে বুকে ঝাপটে ধরল, যেন মেয়েটাকে সমস্ত খারাপের কবল থেকে বাঁচাতে চাইছে। চোখের পানি তো বাচ্চা মেয়েটার এসেও ধরা দিল, কিন্তু মনে পড়ল ভাইয়ের কথা। নিজেকে আর ভাবিকে আগলে রাখতে হবে তো। কারোর অহেতুক কথা গায়ে লাগিয়ে লাভটা কি? খারাপ লাগাটুকু তুচ্ছ-তাচ্ছিল্য করলো মেয়েটা। রোনাক তেড়ে যেতে চাইলো মানুষগুলোর দিকে। এত বড় সাহস তাদের বাড়ির আঙিনায় এসে তাদেরকেই দুর্নাম করছে। রায়া বুঝে ভাইকে আটকে দিল, সবাইকে শুনিয়ে কাটকাট গলায় আওড়ালো, বাদ দাও ভাইয়া। বড় ভাইয়া বলো তো, কুকুর কখনো আমাদের পিছে লাগলেও আমাদের কুকুরের পিছে লাগাটা বোকামি বই কিছুই না। তাদেরকে তাদের মতো ঘেউ ঘেউ করতে দাও, এক সময় ঠিক থেমে যাবে। পচা ডোবায় পা ডুবিয়ে নিজের পা দুর্গন্ধ করো না, ভিতরে চলো। এতটুকু বাচ্চা মেয়েটার সাহস, আত্মবিশ্বাস দেখে সবাই যেন অভিভূত হলো। নূর বেগমের ভয়ে এতে কিছুটা লাঘব হলেন, কিন্তু নরম বৌমাকে নিজ হাতে আগলে নিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিলেন। বোন বাধা দেওয়ায় রোনাক কাউকে কিছু বলল না, কিন্তু রক্তচক্ষু নিক্ষেপ করতেও যেন ভুলল না। রোনাক বোধ হয় আজ বেশ বুঝলো কোনো মেয়ের গায়ে কলঙ্ক লাগলে তাকে এবং তার পরিবারের ওপর দিয়ে কি যায়, কতটা সহ্য করতে হয় একটা মেয়েকে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে পাড়ি দিতে হয় বাকিটা জীবন। আজ নিজের বোনের ঘটনা তাকে যেন সব চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিল। আজ আরও বেশি আফসোস হলো ভাবির সাথে করা সাময়িক অন্যায়ের কথা ভেবে। তমালও আজ বেশি করে উপলব্ধি করলো বোন আর প্রিয় মানুষটার কষ্ট, কিন্তু কিছুই করার নেই প্রতিবাদ করা ছাড়া। যা মেয়েটা নিজেই করে দিয়েছে। মেয়েটার এই সাহসী যেন তাকে সন্তুষ্টি প্রদান করে। মানুষগুলো যেন এতেই থেমে নেই। ছোট রায়া যে কিনা কলঙ্ক নিয়ে বাড়ি ফিরেছে, সেই মেয়ের মুখে এত শক্ত বুলি যেন অনেকের গায়ে ফুলকার ন্যায় ফুটে উঠল। চোখ মুখ অনেকেরই শক্ত হয়ে উঠল। মুখ বাঁকালো। যে সত্যটা এতদিন দুই মেয়ের থেকে আড়াল করে রেখেছিল, তা আজ ওনারাই উন্মোচন করে দিল। অদ্রিজা ভেতরে যেতে যেতেও হঠাৎ শুনতে পেল এক মহিলার কণ্ঠস্বর, যার মুখনিসৃত বাক্য তার পায়ের জমিনের মাটি কেড়ে নিল। বড় ঘরের মেয়ে তো, এই জন্য বড় বড় কথা। ভুল কি বলেছি আমরা? ও মেয়ে অপয়া না হলে এমন হতো? নিজে তো আগে থেকেই কলঙ্কিনী ছিলই, আবারও নিজের মুখটা পুড়িয়ে এলো। ননদকেও জড়ালো সাথে করে, আর বাড়ির ছেলেটারও এত বড় সর্বনাশ করে ছাড়লো। ছেলেটার জীবনটাই নষ্ট। এজন্য বলি, কাউকে এত ভালোবাসতে নেই, তাও কিনা এক ধর্ষিতা মেয়েকে। নূর বেগম চেষ্টা করলেন বৌমা যাতে কথাগুলো না শোনে, কিন্তু ব্যর্থ হলেন। বাড়ির ছেলের সর্বনাশ, এই কথাটার মানে যেন রায়া আর অদ্রিজা কেউ বুঝল না। বাইরের লোকের সামনে ঝামেলা না করে সবাই ভেতরে প্রবেশ করলো। প্রিয়তা চেষ্টা করলো বান্ধবীকে রুম পর্যন্ত রেখে আসতে, কিন্তু অদ্রিজা হল রুম পর্যন্ত আসতেই শক্ত হয়ে দাঁড়িয়ে রইল আঠার ন্যায়। নিজ জায়গায় এমনভাবে স্থির হলো যে কারোর পক্ষে সম্ভব হলো না মেয়েটাকে টলানো। রায়াও কেমন স্তব্ধ হয়ে আছে। সবাই খানিকটা ভয় পেলেন। সবাই ভয় বাড়িয়ে তুলতে অদ্রিজা আকস্মাৎ প্রশ্ন জুড়ে দিল শাশুড়ির উদ্দেশ্যে, আপনার ছেলে কোথায় গেছে আম্মু? সবাই যেন চোখ আড়াল করার চেষ্টা চালালো। মনে হচ্ছে মেয়েটা জবাব না পেয়ে থামবে না। কি জবাব দিবে এখন? তমা ছুটে আসতে চাইলো বোনের কাছে। অদ্রিজা হাত দেখিয়ে থামিয়ে দিল। কারো থেকে জবাব না পেয়ে ছলছল করা চোখ দুটো থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ল। অস্থিরতা চেপে রাখতে না পেরে হঠাৎ করে চিৎকার করে উঠল, কেউ বলবে আমার স্বামী কোথায়? কেন নেই সে আমার কাছে? আমি জানতে চাই আমার স্বামী কোথায়। অসুস্থ মেয়েটাকে চিৎকার করতে দেখে সকলের আত্মা শুকিয়ে আসার উপক্রম। তমালিকা বেগম আর নূর বেগম দুজনেই এগিয়ে এলেন। অদ্রিজা ছটপট করে উঠল। তার মন বুঝে নিয়েছে তার স্বামীর কিছু হয়েছে, যা বাড়ির সকলে তার থেকে আড়াল করেছে।
সহ্য হলো না মেয়েটার, আরো পাগলামি শুরু করলো। এত কিছু সহ্য হলো না নাসিমের। ভাবিকে অন্তত সত্যিটা জানানো প্রয়োজন। কতদিন লুকাবে? আজ না হয় কাল ঠিকই বলতেই হবে। তাহলে এখন নয় কেন? সে হঠাৎই বলে উঠল। ভাইয়াকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে জাহিদকে খুন করার অভিযোগে, যা সে করেনি কখনো। অদ্রিজার শরীরটা যেন ঝাঁকি দিয়ে উঠল। রায়া নিজ জায়গায় থমকে উঠল। এই জন্যই তার ভাই তার নিকট এত মিনতি করেছিল, আর সে বুঝতেই পারেনি। অদ্রিজার কান্না হঠাৎ থেমে গেল। এত বড় এক সত্যি যেন মেয়েটার ভিত নাড়িয়ে দিল। লোকটা তাকে এত বড় ধোঁকা দিল। মৃগী রোগীর মতো কেঁপে উঠল অদ্রিজার শরীর। কারো পানে আর তাকালো না। সবাই তাকে মিথ্যে বলেছে। শুধু কণ্ঠভেদ করে অতি কষ্টে বের করলো, আমি তার সাথে দেখা করতে চাই। সবাই চিন্তায় আচ্ছন্ন। কি করে নিয়ে যাবে মেয়েটাকে? স্বামীকে ওখানে দেখে সহ্য করতে পারবে, নাকি বউকে এই রূপে দেখে রুদ্ধ সহ্য করতে পারবে? অদ্রিজা কি এত বোঝার মতো অবস্থায় আছে? সে কেবল স্বামীর অনুপস্থিতিতে থমকে আছে। কাউকে নিজ জায়গা থেকে নড়তে না দেখে, তার কথাকে উপেক্ষা করতে দেখে পুনরায় একই কাজ করলো। পারপার্শ্বিকতা আর নিজের অসুস্থতা ভুলে পুনরায় চিৎকার করে আওড়ালো, কি বলেছি শুনতে পাননি কেউ? আমি তার সাথে দেখা করতে চাই, আজ আর এক্ষুনি। গাড়ি থেকে নামতেই কত শত পুলিশ নজরে পড়ল। তবে সবকিছুই নিজের নিকট কেবল তিক্ত মনে হলো অদ্রিজার। নাসিম বাহিরেই দাঁড়িয়ে রইল। তমাল বোনকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করলো। সত্যিটা জানানোর পর আর সম্ভব হয়নি মেয়েটাকে বাড়িতে রাখার। বাধ্য হয়েছে নিয়ে আসতে। মেয়েটার চোখের পানি যেন থামার নামই নিচ্ছে না। নিঃশব্দে তা গড়িয়ে পড়ছে অনবরত। আসার আগেই পারমিশন নেওয়া শেষ। আসতেই একটা কনস্টেবলকে সাথে নিয়ে একাধিক সেল পেরিয়ে এগিয়ে গেল সম্মুখে। কাঙ্ক্ষিত সেলটার সামনে এসে স্থির হলো তিনজন। কনস্টেবল দুজনকে রেখে চলে যেতেই অদ্রিজা ভগ্ন পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো সেলের গা ঘেঁষে। চারিপাশে কেমন নিস্তব্ধতা, দম বন্ধকর পরিবেশ, সামান্য আধবাড়িয়া ভাব। সামনে মোটা লোহার আস্তরণ, যার ভেতরে কিনা ঘেঁষে জমিনে বসে আছে একান্ত পুরুষটি। যা নজরে পড়তে নিজের চৈতন্য হারাতে বসলো মেয়েটা। কারো আগমনী টের পেয়েও চোখ তুলে দেখেনি ছেলেটা। তবে যখনই কানে কারোর ফুপানোর শব্দ ভেসে এলো, ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল মেয়েটা এসেছে। তখনই তড়িৎ চোখ উঁচিয়ে তাকালো রুদ্ধ। দৃষ্টি হলো ধমকিত, অন্তরাত্মা কেঁপে উঠল সমুদ্রের উথাল ঢেউয়ের ন্যায়। মেয়েটার অসুস্থ শরীরে এখানে কি করছে তা ভাবারও অবকাশ পেল না। চটজলদি দাঁড়িয়ে উঠে দৌড়ে এলো এদিকে। মুখোমুখি হলো অসহায় এক যুগল। মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো শক্ত লোহার আস্তরণে তৈরি সেল। রুদ্ধকে কয়েদির মতো পোশাক পরে থাকতে দেখে নীরব কান্নার শব্দ হয়ে ঝরে পড়তে শুরু করলো। এতে যেন প্রেমিক পুরুষের মন বিচলিত হলো। হড়বড় করে আওড়ালো ছেলেটা, বললেই বুঝি মেনে নেয় এইসব? পাষাণ লোক অসুস্থ করে রেখে বলছে অসুস্থ হয়ে যাবে তো? জানে না তাকে ছাড়া সে কখনোই ভালো থাকতে পারবে না। অদ্রিজা লোহার তৈরি শিকের ওপর ইচ্ছে মতো আঘাত করতে শুরু করে বিড়বিড় করে উঠল, আপনি কথা রাখেননি, কেন রাখেননি? বলেছিলেন আমার ছেড়ে কখনো কোথাও যাবেন না, তাহলে আজ কেন এখানে আপনি? আমার কি হবে রুদ্ধ? কেন ছেড়ে চলে এলেন আমায়? কেন মিথ্যে বললেন? রুদ্ধ কেবল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল বউয়ের পানে। কি জবাব দিবে সে? তমাল একপাশ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে। স্বামী স্ত্রীর ব্যাপারে দুজন বুঝে নিক আপাততের জন্য। অদ্রিজা জবাব না পেয়ে আরো কেঁদে উঠল। মেয়েটার পাগলামি দ্বিগুণ বেড়ে গেল। নাকের পানি চোখের পানি মিলে একাকার হয়ে আছে। অবরোধ হয়ে আসা কণ্ঠে পুনরায় বলে উঠল, আপনি আজ আমার জন্য এখানে, তাই না? সব আমাকে বাঁচানোর জন্যই, তাই না? তাহলে আমি এক্ষুনি সবাইকে বলে দিব এ খুন আপনি করেননি। আমি আমি নিজ হাতে করেছি, তবুও আপনাকে আমি এখানে একটা দিনও থাকতে দিব না। আমি সবাইকে সব সত্যিটা বলে দিব। মেয়েটা অস্থিরতায় যেন সব ভুলতে বসেছে। ভুলে গেছে সত্যি বলে দিলে ভেতরের ছেলেটা এমনিতেই মরে যাবে। অদ্রিজা সবাইকে জানানোর জন্য তৎপর হলো। পা ঘুরিয়ে যেতে নিতেই আকস্মাৎ রুদ্ধ করুণ কণ্ঠে ডেকে উঠল। অদ্রিজা। কণ্ঠের কাতরতা অদ্রিজার পদচারণ আটকাতে সক্ষম হলো। অদ্রিজা কাঁদতে কাঁদতে ফিরে তাকালো স্বামীর পানে। দাঁড়িয়ে থাকা রুদ্ধ হঠাৎ দুহাঁটু ভেঙে বসে পড়ল নিচে। অদ্রিজা ব্যস্ত পায়ে আবার ফিরে এলো স্বামীর নিকট।
নিজেও বসে পড়ল সেখানটায়, হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করল স্বামীকে, ব্যর্থ হলো। রুদ্ধ আকস্মিক দুহাত জোর করে বউয়ের নিকট ভিক্ষা চাওয়ার ন্যায় অনুনয় করে উঠল। আমাকে শেষবার মতো দয়া করবে পাখি। যখন তোমাকে 4 দেওয়ালের মাঝে বন্দী হতে দেখব, তখন এই রুদ্ধ আর শ্বাস নেওয়ার অবস্থায় থাকতে সক্ষম হবে না। আমার প্রাণ ভিক্ষা দেবে পাখি। এমন নিষ্ঠুর বাক্য কর্ণগোচর হতেই অদ্রিজা শরীর ছেড়ে বসে পড়ল জমিনের ওপর। এ কোন সংকটের সম্মুখীন করছে উপরওয়ালা? ছেলেটা কি এটা বোঝে না তাকে এখানে দেখে সেও দগ্ধ হচ্ছে? শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। জমিনের দিকে তাকিয়ে থেকে এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে কেবল উচ্চারণ করলো মেয়েটা। আমি মরে যাবো রুদ্ধ, আপনাকে ছাড়া মরে যাব আমি। বউয়ের কান্নায় নিজের চোখ দুটো ঝাপসা হলো। মেয়েটাকে তা দেখাতে চাইল না, কনুইয়ের দ্বারা তা মুছে নিল। শিক গলিয়ে একটা হাত বের করে রাখলো মেয়েটার কপালে, ভঙ্গুর স্বরে বলে উঠল। পারবে, আমার জন্য পারতে হবে, বাঁচতে হবে তোমাকে। একবার চেষ্টা তো করে দেখো। আমি জানি আমার অদৃশ্য ঠিক পারবে। অদ্রিজার কণ্ঠ পুড়ে আর শব্দ বের হলো না, কেবল মাথা অনবরত নেড়ে না বুঝালো সে কিছুতেই পারবে না লোকটাকে ছাড়া থাকতে। রুদ্ধ আরো কিছু বলতে চাইলো, একজন কনস্টেবল এসে জানালেন সময় শেষ, যেতে হবে সবাইকে। মেয়েটাকে দেখার সময়সীমা বুঝি এতটুকুই? জিজ্ঞেস করার পর্যন্ত সময় হলো না শরীর কেমন আছে এখন, যদিও জবাব সে বেশ ভালোই জানে, কিন্তু মুখখানা যে আরো সময় ধরে দেখার ইচ্ছে জেগেছে মনে। কনস্টেবল কথা শুনতেই অদ্রিজা আটকে উঠল, লোহার শিক শক্ত করে চেপে ধরে হড়বড়িয়ে আওড়ালো। না না, আমি কোথাও যাব না। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি কিছুতেই ওনাকে একা ছাড়বো না। বউয়ের উন্মাদনায় রুদ্ধের বুকে যেন ব্যথা সৃষ্টি হলো। আমলে নিল না তা, তমালের পানে তাকালো অসহায় চিত্তে। তমাল বুঝে এগিয়ে গেল, বোনকে ছাড়ানোর চেষ্টা করে আশ্বস্ত করতে বলল। আজ ফিরে চল, তোকে আবার নিয়ে আসবো। সত্যি বলছি, তুই এখানে থাকলে ভাইয়ার সমস্যায় পড়তে পারে। চল আমার সাথে প্লিজ। অদ্রিজা মানতে চাইল না, কিন্তু স্বামীর সমস্যা হবেই শুনতে খানিকটা দমে গেল। সেই সুযোগে তমাল বোনকে ছাড়িয়ে নিয়ে জোর করে হাঁটা দিল। অদ্রিজার মনে হলো কেউ তার দেহ থেকে রুহুটাই কেড়ে নিচ্ছে। চিৎকার করে কাঁদলো মেয়েটা। রুদ্ধ নির্নিমেষ চোখে তাকিয়ে দেখলো বউয়ের প্রত্যাগমন, দেখলো মেয়েটার হাহাকার, কিন্তু ক্ষমতাশালী রুদ্ধ আজ নিরুপায় হয়ে দাঁড়িয়ে 4 দেওয়ালের মাঝে। আজ আর ক্ষমতা নেই মেয়েটাকে বুকে আগলে নিয়ে কষ্ট লাঘব করার, না তো ক্ষমতা আছে নিজের কষ্ট দূরীকরণ করার। শেষে কিনা এই ছিল অদৃষ্টে। আজ 10ই ফেব্রুয়ারি, নির্বাচন হওয়ার পেরিয়ে গেছে 1 মাসের অধিক। সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছিল জানুয়ারির 10 তারিখে। সেই সংসদে গিয়ে রুদ্ধর উপস্থিতি জানান দেওয়ার কথা ছিল, মাথা নিচু করে সম্মানের সহিত নিজের ক্ষমতা জাহির করার কথা ছিল, শপথ গ্রহণ করে দেশের সেবায় নিজেকে পুনরায় নিয়োজিত করার কথা ছিল। কিন্তু হলো যেন উল্টো। ভাগ্যের পরিহাসে সে আজ জেলের 4 দেওয়ালে বন্দী এক আসামি হয়ে। বাংলাদেশের কোনায় কোনায় হয়তো এই খবর ছড়িয়ে পড়েছে, সদ্য বিজয়ী প্রাপ্ত এমপি রুদ্রাফিক কাদের রুদ্র একজন খুনি। আজ দ্বিতীয় দফায় আদালত বিচার সভা বসেছে। কেস কোর্টে ওঠার পর সমস্ত কার্যক্রম শেষে আগে একদিন আদালত বসেছিল, আজকে চূড়ান্ত রায় ঘোষণা করবে। আসামির পোশাক পরিহিত রুদ্ধকে পুলিশ নিয়ে এসে কাঠঘোড়া দাঁড় করিয়ে দিল। উকিল সাহেবরা এসে উপস্থিত হলেও জজ সাহেব তখনও অনুপস্থিত। রুদ্ধ আশেপাশে তাকিয়ে দেখলো, পরিবারের কয়েকজনের দেখা পেল, যারা অসহায় হয়ে তার পানেই তাকিয়ে। রুদ্ধর পক্ষে একজন উকিল ঠিক করলেও তিনি কিছুই প্রমাণ করতে পারেননি যার দ্বারা কেসটাকে ঘুরিয়ে দেওয়া যায়। এর খানিকটা দায়বদ্ধতা যেন রুদ্ধর নিজেরও। সে ভুল করেও চায় না তার স্ত্রীর নামটা পুলিশের খাতায় পড়ুক। তাই তো তার মুখে একটাই বুলি, সে নিজের হাতে খুন করেছে জাহিদকে। আসামির মুখের কথা থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? তাছাড়া সমস্ত প্রমাণ তার বিরুদ্ধেই। হাতে ছাপ পাওয়ার বিষয়টি আরো স্পষ্ট যেন। তাই তো কোনোভাবেই সম্ভব হলো না রুদ্ধর মুক্তির। এটাই যেন তার শেষ ভবিতব্য। রুদ্ধ এত মানুষের ভিড় কেবল খুঁজে চলল নিজের অর্ধাঙ্গিনীকে, কোথাও তার দেখা নেই। সেই যে দেখা করতে এলো, সেদিন ওই কান্নারত মুখখানা দেখার সৌভাগ্য হয়েছিল। প্রথম শুনানির দিনেও মেয়েটা ছিল না, অসুস্থতার খাতিরে আসতে পারেনি। কিন্তু আজ কেন এলো না? এখনো অসুস্থ বুঝি? প্রশ্ন করার সুযোগটাও নেই। অবশ্য মেয়েটার না আসাই ভালো, যে রায়ই হোক মেয়েটা সহ্য করতে পারবে না, সে বেশ জানে।
জহির সাহেব বেশ করেই তাকে হারাতে চাইবে। এতে তার খুনের মামলা হিসেবে হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, নয়তো ফাঁসি। এসব শুনে মেয়েটা আদৌ ঠিক থাকতে পারবে বুঝি? বরং তখন ওই মুমূর্ষু মুখখানা দেখে সে আহত হবে। সময় হতে জজ সাহেব হাজির হলেন। শুরু হলো শুনানির কার্যক্রম। সেদিকে কোনো ধ্যান নেই রুদ্ধর। উকিল সাহেবও পারলেন না রুদ্ধকে বাঁচাতে। সব যেন ছেলেটার বিরুদ্ধে সুন্দর করে সাজানো এক অসহনীয় চিত্রনাট্য। রুদ্ধ কেবল অস্থির হয়ে তাকিয়ে দরজার দিকে। খুব করে চাইছে মেয়েটার মুখখানা একটাবার দেখতে, আবার চাইছে না আসুক সে, মরেই যাবে মেয়েটা তাহলে। তার এই দোটানার মধ্যে উপরওয়ালা যেন খানিকটা কৃপা করলো, নয়তো আরো ভয়ঙ্কর কিছু উপহার দিতে চাইল রুদ্ধকে। নজরে পড়ল অর্ধাঙ্গিনীর আগমন। সবে মাত্র দোরগড়ায় নিজের একটা পা রেখেছে বোধহয়। রুদ্ধর বুকটা ছটপট করে উঠল। মুখখানা দৃষ্টি গোচর হতেই খানিকটা শান্তির আঁচ পেল বোধহয়। তবেও তাও বেশি সময় স্থায়ী হলো না। মেয়েটা হঠাৎ করে নিজ জায়গায় স্থির হয়ে গেল। পুরো আদালত থমকে গেল। কেবল রুদ্ধর চোখ তখনও বউয়ের পানে নিবিষ্ট রইল, যখন শুনতে পেল জজ সাহেবের চূড়ান্ত রায়। বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারায় জহির আহমেদের পুত্রকে নৃশংসভাবে হত্যার অপরাধে অভিযুক্ত রুদ্রাফি কাদের রুদ্ধকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো।